আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে, যেহেতু পরীক্ষার বেশি দিন নেই, আর 20 দিনের মতো সময় আছে। তো এই সময়ে আন্তর্জাতিক বিষয়গুলি কিভাবে ভালো করা যায়, আমি ইতিমধ্যেই বাংলাদেশ বিষয়গুলি নিয়ে একটি ভিডিও করেছি, ইতিমধ্যে আপনারা দেখতে পারেন। তো আন্তর্জাতিক বিষয়গুলিতে ভালো করার জন্য শেষ সময়ে আমাদেরকে যে বিষয়গুলোতে ফোকাস দিতে হবে এবং যে বিষয়গুলোকে বর্জন করতে হবে। আমি আন্তর্জাতিক বিষয়গুলির যে বইগুলো আমরা বাজারে পাই সাধারণত, ধরেন নাইম ভাই কিংবা MP3 কিংবা ওরাকল, যে বইগুলো আছে প্রত্যেক বইয়ে দেখবেন কিছু অপ্রয়োজনীয় বিষয় রয়েছে। সেই অপ্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে যেমন থাকে দেশ মহাদেশ পরিচিতি, যেমন ভূগোলের কিছু অংশ, তারপর হচ্ছে মহাবিশ্ব। এগুলো আগে বর্জন করতে বলবো। আপনি ভাববেন যে আমি আন্তর্জাতিক বিষয়ে পড়বো আজকের দিন, তো আমাকে প্রথমত এই বিষয়গুলো বাদ দিয়ে পড়তে হবে, কারণ ওই বিষয়গুলো আপনি ভূগোলে পড়ে নেবেন, কিন্তু ভূগোলে আপনার পড়া হয়ে গেছে অলরেডি। কিংবা যেহেতু আপনার হাতে খুব সময় কম, আন্তর্জাতিকের জন্য আপনার মনে করেন নির্ধারণ করেছে একদিনে আপনি কিভাবে বই শেষ করবেন, মাথায় অনেক চাপ মনে হবে। কিন্তু আমি মনে করি চাপ মনে করার কিছু নেই। আন্তর্জাতিকে মূল পড়া আসলে কোনটুকু, আমার আসলে কোনটুকু পরীক্ষায় আসে। আন্তর্জাতিক আমরা বিষয় বলে আমরা জানি মার্ক হচ্ছে 20। এই 20 মার্কের মধ্যে আপনার হচ্ছে সাম্প্রতিক থেকে আসবে 3 থেকে 4 অথবা 2 2 3 4 এরকম একটা মার্ক, অর্থাৎ আপনার 16 মার্ক পাঠ্যপুস্তক থেকে আসবে। আমরা সাধারণত যে বইটা পড়ি, আমি আমার 5 বার পিলি দেওয়ার অভিজ্ঞতা কিংবা 5 বার পিলি উত্তীর্ণ হওয়ার অভিজ্ঞতা থেকে বলছি, বেশি পড়া না। আপনারা যদি সাজিয়ে গুছিয়ে পড়তে পারেন আর সিলেবাস দেখে পড়েন যে আসলে আমাদের কোন পড়াটা আসলে পড়া উচিত, কোনটাতে ফোকাস দেওয়া বেশি জরুরি, সেটা বুঝলেই আমার মনে হয় যে বিশ্বের মধ্যে 15-16 পাওয়া সম্ভব, যদি আপনারা ভালো করে চেষ্টা করে থাকেন। তো আমি প্রথমে যে বিষয়টা বলবো পড়ার জন্য, সেটা হচ্ছে যে আপনাদের যে অর্থনৈতিক সংগঠনগুলো আছে বইয়ে, আমরা জানি যে ধরেন IMF কিংবা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা বাণিজ্যিক সংস্থা, এই যে সংগঠনগুলো রয়েছে, অর্থনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, এগুলো থেকে কিন্তু বইয়ের মধ্যে 2 থেকে 3টি পৃষ্ঠা রয়েছে, এর বেশি নেই। তো এই 2-3টি পৃষ্ঠা থেকে প্রতিবারই একটা দুটো প্রশ্ন আসবেই বলা যায়। তারপর কি আসবে, আপনার হচ্ছে পরিবেশ নিয়ে যে সংগঠনগুলো রয়েছে, হ্যাঁ, পরিবেশ নিয়ে যে সংগঠনগুলো রয়েছে, UNCC কিংবা IPC, তো এইগুলো যে আবার বিভিন্ন সম্মেলন যে হয়েছে, ঠিক আছে, কিয়োটো সম্মেলন বা মন্ট্রিল প্রোটোকল, এই যে সম্মেলনগুলো হয়েছে এইগুলো সম্পর্কে আসবে। অর্থাৎ পরিবেশ এর মধ্যে পড়তেছে গ্রিন হাউসের যে বিষয়গুলো, সেটা বিভিন্ন সংগঠন, বিভিন্ন চুক্তি, যেমন হচ্ছে যে আমাদের তাপমাত্রা কত রাখতে হবে, তারপর তাপমাত্রা বাড়লে কি হবে, এই বিষয়গুলো আর কি। তাহলে কি বললাম, অর্থনৈতিক সংগঠন অবশ্যই করতে হবে প্রথমে, তারপর হচ্ছে পরিবেশ সংগঠন। আপনারা আপনাদের নিজেদের জন্য পড়তে পারেন, কিন্তু গুরুত্বর দিক আমি সেটা বলতেছি যে আসলে কোনগুলো আসলে আসেই পরীক্ষায়। তারপর একটা বিষয়, সেটা হচ্ছে যে বিভিন্ন যুদ্ধ বলতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিংবা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, এখন আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কোরিয়া যুদ্ধ যে হয়েছিল সেটা, এই যে বিষয়গুলো, আবার বাণিজ্য যুদ্ধ ইদানিং যে বিষয়টা আলোচিত অনেক, যুদ্ধের যে বিষয়গুলো, এগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন বারবার রিপিট হচ্ছে একটার পর একটা। তো এই বিষয়গুলো পড়তে হবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সদর দপ্তর, বিভিন্ন আন্তর্জাতিক সদর দপ্তর। আমরা জানি যে বেশিরভাগ সংস্থার সদর দপ্তরই জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে। তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ সংগঠন রয়েছে যেমন নিউ ইয়র্কে। তো এই সংগঠনগুলোর নাম, সদর দপ্তর এবং হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়, সেটা আমাদের জানতে হবে, কম বেশি অবশ্যই জানতে হবে। তারপর বিভিন্ন দিবস, আন্তর্জাতিক যে দিবস রয়েছে, সেই দিবসগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, তারিখ সহ। তারপর হচ্ছে জাতিসংঘের যে প্রতিষ্ঠান রয়েছে, জাতিসংঘের বিভিন্ন যে অঙ্গ সংগঠন রয়েছে, হ্যাঁ, নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ, এবং এর অঙ্গ সংগঠন যেমন ইউনিসেফ, তো এই শ্রম সংস্থা, এই সংগঠনগুলো সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে এগুলো সম্পর্কে। তো তারপর হচ্ছে যেমন পৃথিবীর বিভিন্ন যে খাল নদী রয়েছে, হ্যাঁ, যেমন নদী যেগুলো হচ্ছে আমাজন, নীল নদ কয়টি দেশের মধ্যে দিয়ে গেল, কিংবা সুয়েজ খাল কবে জাতীয়করণ করা হয়েছে,
বা পানামা খাল কবে ক্ষমতা হস্তান্তর করলো আমেরিকা, এই যে বিষয়গুলো, এগুলো বাদ দেওয়া যাবে না। এই খাল সম্পর্কে জানতে হবে, নদী সম্পর্কে জানতে হবে, নদীর উৎপত্তি কোথায়। তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন যেমন সীমারেখা, সীমারেখা এবং ভৌগোলিক উপনাম। আমি সীমারেখাটাই বলি। সীমারেখা হচ্ছে যেমন ভারত পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল, হ্যাঁ, যেমন তারপর হচ্ছে সিক্রেট লাইন, ম্যাজিনো লাইন, এই যে লাইনগুলো রয়েছে এগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার ভৌগোলিক উপনাম। ভৌগোলিক উপনাম হচ্ছে যেমন বরিশালের যেমন বাংলার ভেনিস বলা হয়, সেই রকম ভৌগোলিক উপনাম রয়েছে প্রত্যেক জায়গায়, হ্যাঁ, যেমন ব্যাংকককে বলা হয় কি প্রাচ্যের ভেনিস। তো এইরকম ভৌগোলিক উপনামগুলো আমাদের জানতে হবে, এগুলো পরীক্ষাতে মাঝে মাঝে আসে। বিভিন্ন আরো কিছু মানে আন্তর্জাতিক সংগঠনের পাশাপাশি যেমন আঞ্চলিক যে সংগঠন রয়েছে, যেমন ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, ওআইসি, আমাদের সার্ক, বিমস্টেক, এশিয়ান, এগুলো সম্পর্কেও জানতে হবে। তারপর অর্থনৈতিক সংগঠনগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে কম বেশি। বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, মুদ্রা, থাইল্যান্ডের মুদ্রার নাম কি, মায়ানমারের মুদ্রার নাম কি, তারপর হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম কি, এগুলো সম্পর্কে জানতে হবে। পৃথিবীর কোন দেশের ভাষা, মানে কোন ভাষা সবচেয়ে প্রচলিত, মান্দারিন নাকি অন্য ভাষা, এই যে ভাষা বা পৃথিবীর অফিসিয়াল ভাষা কোনটি সবচেয়ে ব্যবহৃত হয়, সেই সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। তারপর হচ্ছে সাম্প্রতিক থেকে যে বিষয়গুলো আছে, সংস্থার সদস্য সংখ্যা কত, সাম্প্রতিক আসলে আমরা কোন বিষয়গুলো ফোকাস দিব। যেমন ধরেন যে বর্তমানে কি বলে গণতন্ত্র সূচকে কে প্রথম, কে দ্বিতীয়, কিংবা বিশ্ব সন্ত্রাস সূচকে কে প্রথম, কিংবা বিশ্ব শান্তি সূচকে, মানব উন্নয়ন সূচকে, এই যে সূচকগুলো, এগুলো সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা রাখবো। আবার এমন হতে পারে যে সামরিক দিক দিয়ে কে সবচেয়ে বর্তমান প্রথম রয়েছে, আমদানি রপ্তানি, এইগুলো আমাদের সাম্প্রতিকের মধ্যে গুরুত্ব দিতে হবে। তাছাড়া বিভিন্ন ঘটনার প্রভাব, সাম্প্রতিক যে ঘটনার প্রভাবগুলো হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এগুলো সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। আর আমরা বিভিন্ন চুক্তি সম্পর্কে জানতে পারি, জানা যেতে পারে আমাদের, যেমন ডেটন চুক্তি, বেলফাস্ট চুক্তি, তারপর হচ্ছে জেনেভা চুক্তি। জেনেভা চুক্তিগুলো কিন্তু 4টা জেনেভা চুক্তি খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রতিবারেই প্রায় আসে, একটার পর একটা দেখা যায় বিভিন্নভাবে। তারপর আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন যে রাষ্ট্র আছে, আমরা প্রথমেই কিন্তু বললাম যে আমাদের মহাদেশ বা দেশ পরিচিতি পড়ে সময় নষ্ট করা যাবে না, এটা আসলে কিন্তু জানা লাগবে। আমি বলছি এই শেষ সময়ে, মানে আপনার যেহেতু সময় কম, দেখা যাচ্ছে যে আপনার বরাদ্দ হচ্ছে একদিনের মধ্যে আপনি যখন বই শুরুতে মহাদেশ পরিচিতি শুরু করবেন, এশিয়া থেকে শুরু করে আমেরিকা কিংবা ইউরোপ, প্রত্যেকটা দেশের পরিস্থিতি পড়তে পড়তে আপনার দিনের মনে করেন 12 ঘন্টা পড়বেন, 12 ঘন্টা 6 ঘন্টা চলে যাবে। কিন্তু এখান থেকে মার্ক কত আপনার, এখান থেকে মার্ক সর্বোচ্চ আসবে 2 কি 3। এই জন্য আমি বলছি যে এটা বাদ দিতে হবে। এটা বাদ দেওয়া মানে এই না যে আপনি আজীবন পড়েন নাই বা পড়বেন না, তা না, আপনাকে অবশ্যই পড়তে হবে। কারণ আপনার যদি দেশ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম নিরর্থক। কারণ আপনার বলা হলো যে পাকিস্তানের প্রবেশদ্বার কোনটি, করাচি। আসলে করাচিটা কি সমুদ্রের পাশে অবস্থিত নাকি স্থলভাগে অবস্থিত, স্থলভাগের মধ্যে, আপনি সেটা জানেন না। কিংবা আপনার ধরেন যে কোনটি স্থলবেষ্টিত দেশ, আসলে প্রশ্ন আপনি আসলে জানেন না যে আসলে আফগানিস্তান দেশটা কি সাগরের পাশে নাকি স্থলবেষ্টিত। এই জন্য আপনার কিন্তু আগের থেকেই মানে প্রথমেই মানচিত্র সম্পর্কে ধারণা নিতে হবে। শুধু মানচিত্র দেখা যাচ্ছে যে সবাই বলে, আপনারা শুনেন কিংবা পড়ার টেবিলের সামনে রাখেন, কিন্তু কোনোদিন দেখেন না। এই মানচিত্রের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমি যেগুলো বলি, আপনার কোন টপিক্সের মানচিত্র দরকার হয় না, আপনি আন্তর্জাতিক ভালো করতে গেলে আপনার অবশ্যই লাগবে। যেমন ধরেন নদীগুলো আমি বললাম, এই নদীর নীলনদ কোথা থেকে উৎপন্ন হয়, নীলনদটা আমরা তো আমাদের মাথায় সেট আপ করা, বাংলাদেশের যেমন যদি বলা হয় যে নীলনদ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে, আমরা তো সবাই ভাববো যে জেনারেলি মুখস্থবিদ্যা যেটা হয় যে আপনি মুখস্থ করলেন যে হ্যাঁ দক্ষিণ থেকে উত্তরে, কিন্তু পরীক্ষার হলে আপনি কনফিউজড, কারণ কি বাংলাদেশের সব নদী কিন্তু উত্তর থেকে দক্ষিণে। তো এই জন্য আমাদেরকে মানচিত্র দেখে দেখে করতে হবে। আসলেই ভিক্টোরিয়ার হ্রদ থেকে যে নীলনদ যে উৎপত্তি এবং যে সেটা যে ভূমধ্যসাগরে পড়লো, সেটা কিন্তু আমাদের জানতে হবে।
তার ভূমধ্য সাগরটা আসলে কোথায় অবস্থিত, কিংবা জিব্রাল্টার প্রণালীটা আসলে যে ইউরোপ কিংবা আফ্রিকাকে যে পৃথক করলো, আসলে এই জিব্রাল্টার প্রণালীটা কোথায়, এই ভূমধ্যসাগর আটলান্টিক মধ্যসাগরে। কিংবা আমরা যদি সাগর মহাসাগরের পরিচিতি জানতে চাই, দেখেন আপনি যদি মানে প্রশান্ত মহাসাগর আপনি দেখবেন ওইদিকে মানে আমেরিকার পশ্চিমে, আবার এইদিকে এশিয়ার পূর্বে, আপনার কিন্তু হেজিটেশন লেগে যেতে হবে পরীক্ষা হলে, মুখস্থ করতে আপনার বেশি দিন থাকবে না। আপনার যেমন সীমারেখাগুলো যেটা বললাম, যদি মানে দেখে দেখে পড়েন, বাংলাদেশ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, বা কিংবা এই যে আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গেল কোথায়, গোল্ডেন ট্রায়াঙ্গেলটা কোথায়, কিংবা মারিনা ট্রেন্স কোথায়, এগুলো আপনার মানচিত্র দেখে দেখে খুঁটিনাটি যদি পড়েন আপনার অনেক দিন মনে থাকবে। কিংবা মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া দেশগুলো যে অস্ট্রেলিয়ার কোথায় অবস্থিত, এগুলো সম্পর্কে ধারণা রাখেন, তাহলে ভালো হয়। আবার পৃথিবীর যেমন একটা দ্বীপ, এই যে দ্বীপগুলো রয়েছে আসলে, যেমন মনে করেন মালদ্বীপ, মালদ্বীপ কোন সাগরে অবস্থিত? মনে হয়তো মালদ্বীপ নামটা খুব পপুলার বঙ্গোপসাগরে, কিন্তু আসলে না, ওটা হচ্ছে আরব সাগর। তো এইরকম ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর বা উত্তর মহাসাগর, কিংবা অ্যান্টার্কটিকা মহাদেশটা যদি আমরা জানি যে দক্ষিণে, আসলে দক্ষিণের সাথে ওর সাথে যে আবার রাশিয়ার একটা সীমান্ত আছে, সেটা কিন্তু আমরা জানি না। কিংবা বেরিং প্রণালীটা, বেরিং প্রণালী এমনিতে দেখতেছি যে আমরা পড়ে যে আসলে এশিয়া এবং আমেরিকা পৃথক করে, কিন্তু আসলে বেরিং প্রণালীটা আসলে কোথায়, এটা কিন্তু আমাদের মানচিত্র দেখে নিশ্চিত হতে হবে। এই জন্য বলবো মানচিত্র আপনারা ভালো করে দেখবেন, আর হচ্ছে মানচিত্র দেখে খুঁটিনাটি আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। তারপর হচ্ছে যে আবার যেমন ধরেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র যে হলো, আসলে কোন 15টি রাষ্ট্র আপনি যদি মানচিত্র দেখেন, কিংবা ইউক্রেন রাশিয়ার যে বর্তমান যুদ্ধটা চলছে, সেই যুদ্ধটা কি কারণে চলছে, আসলে এই যে আমরা ক্রিমিয়া পড়তেছি, ক্রিমিয়া দখল করে 2014 সালে, ক্রিমিয়া উপদ্বীপটা আসলে কোথায়, ভূমধ্য সাগরে না কোথায়, এটা কিন্তু আমাদের জানতে হবে। এই জন্য মানচিত্র খুবই প্রয়োজন। আবার রাশিয়াই কেন ক্রিমিয়ার উপরে এত মানে তাদের লোভ, কিংবা ওটা দরকারি বা কেন, বা আপনার কোনটাকে, যেমন আমি এতক্ষণ বললাম যে দ্বীপ, তো উপদ্বীপ কোনটা আসলে, মানে কোরিয়াকে কেন উপদ্বীপ বলা হয়, কারণ 3 দিকে জলরাশি আর একদিকে স্থলভাগ। এটা কিন্তু মানচিত্র সুস্পষ্টভাবে বুঝতে পারবেন আপনার, যে চারদিকে নীল জল আর একদিকে ছোট স্থল। তো এই বিষয়টা মানচিত্র দেখে আপনাদের শিওর হতে হবে। যাই হোক, মানচিত্রের কথা বললাম, তো আপনারা এই শেষ মুহূর্তে পড়ার ক্ষেত্রে অবশ্যই বাহুল্য বর্জন করবেন। বাহুল্য বর্জনের মধ্যে যেটা বললাম, যদি সময় খুব আপনাদের কম থাকে তাহলে আপনারা মহাদেশ, দেশ এগুলো স্কিপ করে যেতে পারেন। তবে হ্যাঁ, আমি আবার বলি, কিছু কিছু দেশ আলাদা করে পড়তে হবে। যেমন যুক্তরাষ্ট্র, অবশ্যই যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক অবস্থা বর্তমান, কততম প্রেসিডেন্ট, বা ডোনাল্ড ট্রাম্পের যে বর্তমান যে তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো, কিংবা রাশিয়া পুতিনের যে কর্মকাণ্ডগুলো, এগুলো সম্পর্কে জানতে হবে। বা চীন তো অবশ্যই, ভারত, সৌদি আরব, জার্মানি, ফ্রান্স, এদের মানে যে অতীত ইতিহাস, ফ্রান্সের ফরাসি বিপ্লব, হ্যাঁ আর কথা বিপ্লবগুলো সম্পর্কে জানতে হবে। যেমন আরব বসন্ত, তারপর ইরানের ইসলামী বিপ্লব, ফরাসি বিপ্লব, এই বিপ্লব সম্পর্কে ধারণা রাখতে হবে। এই বিপ্লবগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তারপর আপনার দেশ এদিকে হচ্ছে আপনার জাপান সম্পর্কে ধারণা রাখতে হবে। এদের যে অতীত ইতিহাস, অতীত যুদ্ধ, কিংবা অন্যান্য রাজনৈতিক প্রেক্ষাপট, এগুলো জানতে হবে। চীনের যেমন তিব্বত নিষিদ্ধ দেশ কেন, কিংবা ম্যাকাও, হংকং, এগুলো মানে এক দেশ দুই নীতি বিষয়টা এরকম কেন, এগুলো আমাদের কম বেশি একটু জানতে হবে। তাছাড়াও আপনার আমেরিকাতে বললাম, আমেরিকার ওই অতীত প্রেসিডেন্টগুলোর নাম এবং কততম, এগুলো জানতে হবে। বিভিন্ন দিবসের কথা তো বললাম, তো দিবসগুলো সম্পর্কে, যেমন পরিবেশ দিবস, মানবাধিকার দিবস, এগুলো সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। পড়া বেশি না, কিন্তু আন্তর্জাতিকে আপনি দেখেন, আমি যেটা বললাম, মানে পড়া কিন্তু বেশি না। আপনার ওই ঘুরে ফিরে কিছু সংস্থার সদর দপ্তর, যুদ্ধ, চুক্তি, পরিবেশ তো তাও আপনার ভূগোলে কিছু কমন পাবেন, একই বিষয়। তারপর হচ্ছে এই সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন আসবে, 3-4টা অবশ্যই। সাম্প্রতিকের জন্য আপনারা অত টেনশন করবেন না।
কারণ কি আমি বলি, সাম্প্রতিক আপনি যদি শেষ মানে একদিন সময় নেন, যে আমি যেটা করতাম আর কি, প্রত্যেকটা আমি তো ইতিমধ্যে 5টা মেসেজ দিছি বললাম, তো নীলক্ষেত থেকে একটা বই কিনতাম একটা সাম্প্রতিকের উপর, যে ও বইটা কিনে প্রথমে লাল কালি দিয়ে দাগায় নিতাম, যে আসলে এটা করতে হবে। ওই যে বললাম যে কোনটা আসার মতো, ওই বিভিন্ন সূচক এগুলোই আসবে। তাছাড়া বিভিন্ন যুদ্ধের ঘটনার আপনার যেমন তারিখ, যেমন ইউক্রেনের উপর রাশিয়া কবে আক্রমণ করে, একটা গুরুত্বপূর্ণ তারিখ না? কিংবা এইবার ধরেন ইসরায়েল এবং হচ্ছে যে ইরানের মধ্যে যে যুদ্ধটা হলো, কয়েকদিনের যুদ্ধ, এই ধরনের মানে আর কি দিন, কিংবা কবে যুদ্ধটা শুরু হয় তারিখটা। আবার ধরেন ডোনাল্ড ট্রাম্প কত পার্সেন্ট মানে শুল্ক আরোপ করলো, এইগুলো আর কি। তো এই যে সাম্প্রতিক বিষয়গুলো আছে, এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে শেষ সময় আপনারা রিভিশন দিতে ভুল করবেন না, কারণ হচ্ছে যে অনেক কিছু কনফিউশন হবে। কনফিউশন দূর করার জন্য আমাদের পরীক্ষা দিতে হবে এবং রিভিশন দিতে হবে বারবার। আর একটা বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন দেশের মাঝে মাঝে দেখা যাচ্ছে যে রাজধানী শহরের নামগুলো আসে, রাজধানী শহরগুলো নামগুলো পড়ে নিতে পারেন। এবং বিভিন্ন দেশের যে মানে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, তারপর হচ্ছে আপনার প্রাচ্যের দেশ কিংবা মধ্যপ্রাচ্যের দেশ, এগুলো সম্পর্কে কিন্তু আপনি মানচিত্রে মানে আলাদা করে দাগিয়ে রেখে পড়তে পারেন, যে দূরপ্রাচ্যের দেশ কেন বলা হয়, তারপর আপনার মধ্যপ্রাচ্যের দেশ কোনগুলো, ককেশিয়ান অঞ্চলের দেশ কোনগুলো, তারপর হচ্ছে হর্ন অফ আফ্রিকার যে দেশ, এগুলো কেন, মানে এগুলো কেন বলা হয়, মানে আকৃতির কারণে নাকি অন্য কোনো কারণে, কিংবা মালভূমিগুলোর অবস্থান, কিংবা আমাদের পর্বত, বিভিন্ন যে ভঙ্গিল, তারপর হচ্ছে মানে যেটা বিভিন্ন পর্বতের ধরন, যে ক্ষয়জাত মানে যেগুলো আছে, তার মালভূমি যেগুলো আছে, এইগুলো সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। এগুলো আপনার ভূগোলে কমন পাবেন, ভূগোল এবং আন্তর্জাতিক দেখা যাচ্ছে যে দুই বই পাবেন। আমি বলবো যে শুধু আন্তর্জাতিকে আপনারা যে বিষয়গুলো বললাম প্রথমে, সংস্থা, যুদ্ধ, চুক্তি, অর্থনৈতিক এবং পরিবেশ, এইগুলোর উপর ফোকাস দেবেন, এবং সাম্প্রতিক কিছুর উপর, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনারা 15 এবং 16 মার্ক নিজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।